প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সাতকানি অনলাইন স্কুলে স্বাগত। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ তা দেখবে এবং আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি মোহাম্মদ আবুল হোসেন, সহকারী শিক্ষক সদা কেউসি উচ্চ বিদ্যালয় সাতকানিয়া, চট্টগ্রাম। তোমাদের আজকের বিষয় বিজ্ঞান, শ্রেণী নবম এবং দশম, অধ্যায় তৃতীয়, হৃদযন্ত্রের যত কথা। আমরা হৃদযন্ত্রের যত কথা নিয়ে আলোচনা করব। তো নিচের চিত্রগুলোতে লক্ষ্য করো। তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? এখানে কি দেখা যাচ্ছে বলতে পারবে? হ্যাঁ, এখানে রক্ত দেখা যাচ্ছে। আরেকটি চিত্রে দেখা যাচ্ছে একজনের হাত কেটে গেছে, সেখান থেকে ব্লাড বা রক্ত বের হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ডাক্তার সিরিঞ্জ দিয়ে একজন রোগীর হাত থেকে রক্ত বের করছে। তো রক্ত ছাড়া কি কোনো প্রাণী বাঁচতে পারে? অবশ্যই না। রক্ত ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। পৃথিবীতে যত প্রকারের প্রাণী আছে সব প্রাণীর মধ্যে রক্ত আছে। তো আমাদের আজকের পাঠ রক্ত। আমরা রক্ত নিয়ে আলোচনা করব। শিখুন। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে রক্ত কি তা বলতে পারবে, রক্তরস বা প্লাজমা এবং রক্তরসের কাজ ব্যাখ্যা করতে পারবে, রক্তের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর ব্যাখ্যা করতে পারবে। রক্ত কি তোমরা কি বলতে পারো? রক্ত কি? আমাদের সবার শরীরে যে রক্ত আছে, রক্তটা কি কে বলতে পারবে? একদম সহজ। চলো আমরা রক্ত কি তা জেনে নেই। রক্ত হলো প্রাণীদেহে এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। মানব দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা দেহের মোট ওজনের প্রায় 8%। অর্থাৎ আমাদের দেহে যা ওজন আছে সেই ওজনের প্রায় 8% আমাদের শরীরে রক্ত বিদ্যমান থাকে। তাহলে আমরা বলতে পারি রক্ত হলো প্রাণীদেহে এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। রক্তের উপাদান ও কাজ। আমাদের শরীরে যে রক্ত আছে, এই রক্তের উপাদান আছে অনেকগুলো উপাদানের সমন্বয়ে আমাদের রক্ত গঠিত। আর এই বিভিন্ন উপাদান আমাদের রক্তের মধ্যে মিশে থাকে এবং এই রক্তগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। তাহলে জেনে নেওয়া যাক রক্তের উপাদান ও কাজ সম্পর্কে। চিত্রে কি দেখতে পাচ্ছ? চিত্রে কি দেখতে পাচ্ছ? একটি টিউবে যদি রক্ত কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কি দেখতে পাবো? একটি টিউবে যদি রক্ত কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কি দেখতে পাবো? আমরা একটি টিউবে রক্ত কিছুক্ষণ রেখে দিলে দেখতে পাবো প্লাজমা বা রক্তরস, ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল এবং আরবিসি রেড ব্লাড সেল। রক্তরস বা প্লাজমা, দেখো রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তরসের প্রায় 90% পানি এবং 10% বিভিন্ন রকমের অজৈব ও জৈব পদার্থ থাকে। অজৈব পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফেরান, আয়োডিন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ। জৈব পদার্থগুলো হলো খাদ্যসার। এই খাদ্যসারের মধ্যে আছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন ইত্যাদি। রেশন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি। প্রোটিন ফাইব্রোবিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন ইত্যাদি। অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন, কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ বিদ্যমান থাকে। প্লাজমা বা রক্তরসের কাজ। আমাদের প্লাজমা বা রক্তরস দেহের অনেক কাজ করে থাকে। তার মধ্যে হলো রক্তকণিকা সহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করা। অর্থাৎ রক্তকণিকা সহ রক্তরসে যে দ্রবীভূত খাদ্যসার অর্থাৎ ভিটামিন, খাদ্যসার বলতে ভিটামিন বোঝায়, এই ভিটামিনগুলো রক্তের সাথে মিশে থাকে। আর এই রক্তরসের কাজ হলো এই ভিটামিনগুলো আমাদের শরীরের বিভিন্ন অংশে বাহিত করা। 2 নাম্বার, টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলোকে রেশনের জন্য বৃক্ষে পরিবহন করা। অর্থাৎ আমাদের শরীরে যে বর্জ্য পদার্থগুলো আছে, এই বর্জ্য পদার্থগুলো রক্ত রস আমাদের বৃক্ষে পরিবহন করে নিয়ে যায়। শোষণের ফলে কোষের সৃষ্ট, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এই শোষণের ফলে যে কোষের মধ্যে সৃষ্ট হয় কার্বন ডাই অক্সাইড, এটি ফুসফুসে পরিবহন করে। রক্তরস এটি ফুসফুসে পরিবহন করে। 4 নম্বর,
নাম্বার, রক্ত জমাট বাঁধা প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। অর্থাৎ আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত বের হয়, সেখান থেকে রক্ত জমাট বাঁধা যদি অংশগ্রহণ না করে তাহলে রক্ত বের হতেই থাকবে। এই রক্ত জমাট বাঁধায় এটা উপাদানগুলো পরিবহন করে। 5 নাম্বার, হরমোন, লিপিড, এনজাইম দেহের বিভিন্ন অংশে পরিবহন করা। রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ আমাদের রক্তে যে অম্ল এবং ক্ষার আছে, আমরা জানি যে পিএইচ এর মাধ্যমে রক্তের অম্ল এবং ক্ষারত্ব নির্ণয় করা হয়। যদি ক্ষার এবং অম্লের মাত্রাটা বেশি বেড়ে যায় বা কমে যায় তাহলে আমাদের রক্তের স্বাভাবিক উৎপাদনটা ব্যাহত হবে এবং শারীরিক কাজটাও ব্যাহত হবে। এজন্য এই রক্তরস রক্তের মধ্যে যে অম্ল এবং ক্ষারের আছে সেটা ভারসাম্য রক্ষা করে থাকে। সিরাম, তোমরা কি জানো সিরাম কি? অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব। সিরাম এবং রক্তরসের মধ্যে পার্থক্য কি এটা আমি বলে দেব। সিরাম, দেখো সিরাম হলো রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে। আমি আবারও বলি, রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে। রক্তরস বা প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে কিন্তু সিরামে সেটি থাকে না। তাহলে আমি একটু আগে তোমাদেরকে একটি টিউবে দেখাইছি যে টিউবের মধ্যে রক্ত কিছুক্ষণ রেখে দিলে সেটা জমাট বেঁধে যায়। অর্থাৎ এই রক্ত জমাট বাঁধার পর উপরে হালকা হলুদ রঙের যে তরল অংশ দেখা যায় তাকেই সিরাম বলে। রক্তরস বা প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য হলো রক্তরসের রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে কিন্তু সিরামে সেটি থাকে না। তাহলে অবশ্যই বুঝতে পারছো সিরাম কি। রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন কোষ থাকে। তোমরা কি বলতে পারবে এই কোষগুলোকে কি বলে? আমি প্রথমের দিকে বলছিলাম যে রক্ত রসের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে বা রক্তের মধ্যে অনেক উপাদান থাকে। তো তোমরা কি বলতে পারবে এই কোষগুলোকে কি বলা হয়? রক্তকণিকা। এই কোষগুলোকে রক্তকণিকা বলা হয়। রক্তকণিকা, দেখো রক্তকণিকা 3 রকমের। রক্তকণিকা কয় রকমের? 3 রকমের। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুস্রবিকা। তাহলে রক্তকণিকা কয় প্রকার? 3 প্রকার। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুস্রবিকা। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ লোহিত রক্তকণিকাগুলো একদম চকলেটের মতো দেখা যায়। শ্বেত রক্তকণিকাগুলো সাদা অংশ অর্থাৎ WBC হোয়াইট ব্লাড সেলকেই শ্বেত রক্তকণিকা বলে এবং RBC রেড ব্লাড সেল। চিত্রে কি দেখতে পাচ্ছ? এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা দেখতে কেমন? লোহিত রক্তকণিকা দ্বি অবতল চাকতির আকৃতি। হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে লাল বর্ণের হয়। এদেরকে RBC বলে। এদেরকে বলে RBC বা রেড ব্লাড সেল। লোহিত রক্তকণিকাগুলো বিভাজন হয় না। লোহিত রক্তকণিকা কি হয় না? বিভাজন হয় না। স্তন্যপায়ীদের এই কণিকা উৎপাদন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। তাহলে কি বলছে? স্তন্যপায়ীদের এই কণিকা উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে এটি কি হয়ে যায়? নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। তবে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে। লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ করা হয়। দেখো লোহিত রক্তকণিকা সর্বক্ষণ হস্তিমজ্জায় উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে। তাহলে কোথায় উৎপন্ন হয়? হস্তিমজ্জা। অর্থাৎ আমাদের হাড়ের মধ্যে হাড় ভেঙে গেলে বা কেটে গেলে হাড়ের মধ্যে যে মজ্জাটা দেখা যায় সেই হস্তিমজ্জা থেকেই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পর সেটি রক্তরসে চলে আসে। মানবদেহে লোহিত কণিকা 4 মাস বা 120 দিন পর্যন্ত বেঁচে থাকে। এই লোহিত রক্তকণিকা মানবদেহে কয়দিন পর্যন্ত বেঁচে থাকে? 4 মাস বা 120 দিন। বয়স ভেদে মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত কণিকার সংখ্যা ভিন্ন হয়। কি বলছে এখানে? যে বয়স ভেদে মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত কণিকার সংখ্যা ভিন্ন হয়। অর্থাৎ শিশু বাচ্চার একরকম হয়, মধ্যবয়স্ক একরকম হয়, প্রাপ্তবয়স্ক একরকম হয় ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি একটি ভ্রূণ। ভ্রূণ দেহে লোহিত কণিকার সংখ্যা 80 থেকে 90 লাখ। ভ্রূণ দেহে লোহিত কণিকার সংখ্যা তাহলে কত? 80 থেকে 90 লাখ। এবং একটি শিশুর দেহে লোহিত কণিকার সংখ্যা 60 থেকে 70 লাখ। তাহলে ভ্রূণই সবচেয়ে বেশি। এরপরে যখন স্টেজ বাই স্টেজ বয়স্ক মানব দেহ থাকবে তাদের শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা কম থাকবে।
এখানে শিশুদের লোহিত কণিকার সংখ্যা 60 থেকে 70 লাখ। একজন পূর্ণবয়স্ক পুরুষ দেহে লোহিত কণিকার সংখ্যা থাকে 4.5 থেকে 5.5 লাখ। তাহলে কি বুঝতে পারছো যে ভ্রূণ, তারপরে শিশু এবং প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানব দেহে লোহিত কণিকার সংখ্যা মাত্র 4.5 থেকে 5.5 লক্ষ। এখানে দেখতে পাচ্ছ যে একজন পূর্ণবয়স্ক নারীর দেহে লোহিত কণিকার সংখ্যা 4 থেকে 5 লাখ, নারীর দেহে আর একটু কম। তাহলে আমরা এটা বলতে পারি যে একজন পূর্ণবয়স্ক নারীর দেহে লোহিত কণিকার সংখ্যা 4 থেকে 5 লাখ। লোহিত রক্ত কণিকার কাজ, দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। লোহিত কণিকা কি করে? দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। 2 নাম্বার, নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা। 3 নাম্বার, হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে। অম্ল এবং ক্ষারের সমতা রাখার জন্য কি করে? বাফার হিসেবে কাজ করে। এরপরে আসি আমরা নিচের চিত্রটি দেখো। এই চিত্র দেখে কি বুঝতে পারতেছি আমরা? এটি একটি শ্বেত রক্ত কণিকা। এটি কি? শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্ত কণিকা কি? দেখো, শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। এগুলো হিমোগ্লোবিন নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। এদের গড় আয়ু 1 থেকে 15 দিন, অর্থাৎ 1 থেকে 15 দিন পর পর এই শ্বেত রক্ত কণিকা চেঞ্জ হয়, অর্থাৎ পরিবর্তন হয়ে আমাদের শরীরে উৎপন্ন হয়। দেহের বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি ঘটে। মানব দেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্ত কণিকা থাকে। শ্বেত রক্ত কণিকায় ডিএনএ থাকে। তাহলে আমরা কি বলতে পারি? শ্বেত রক্ত কণিকা যখন আমাদের শরীরে কোন রোগ জীবাণু আক্রমণ করে তখন শ্বেত রক্ত কণিকা খুব দ্রুত বৃদ্ধি ঘটায় এবং জীবাণুকে আক্রমণ করে। আর এই শ্বেত রক্ত কণিকার পরিমাণ 4 থেকে 10,000 এবং শ্বেত রক্ত কণিকায় ডিএনএ থাকে, যেটা আমরা পূর্বের ক্লাসে পড়ে আসছি। ফ্যাগোসাইটোসিস বলতে পারবে? ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস হলো শ্বেত রক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে। অর্থাৎ শ্বেত রক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ব্যবহার করে জীবাণুকে ধ্বংস করে। শ্বেত রক্ত কণিকা গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমের দানার উপস্থিতি অনুপস্থিতি অনুসারে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। শ্বেত রক্ত কণিকাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো আগ্রানুলোসাইট, 2 নাম্বার গ্রানুলোসাইট। আগ্রানুলোসাইট শ্বেত রক্ত কণিকার সাইটোপ্লাজম দানাহীন ও অস্বচ্ছ। আগ্রানুলোসাইট শ্বেত কণিকাগুলো আবার 2 ধরনের হয়ে থাকে। এই আগ্রানুলোসাইটকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো লিম্ফোসাইট, দ্বিতীয়টি হলো মোনোসাইট। লিম্ফোসাইট এবং মোনোসাইট। লিম্ফোসাইট দেহের লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশ তৈরি হয়। লিম্ফোসাইট গুলো বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকায় লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করে রোগ জীবাণু ধ্বংস করে। অ্যাগ্রানুলোসাইট আর প্লিহা ইত্যাদি অংশ তৈরি হয় এবং লিম্ফোসাইট গুলো বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা। এই লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং দেহের মধ্যে যে রোগ জীবাণু আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে। মোনোসাইট ছোট ডিম্বাকার ও বৃত্তাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। মোনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। এভাবে শ্বেত কণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আশা করি তোমরা বুঝতে পারছো। গ্রানুলোসাইট আমরা আগেই বলে আসছি যে শ্বেত রক্ত কণিকা 2 প্রকার, আগ্রানুলোসাইট আর 2 নম্বর হলো গ্রানুলোসাইট। এখন আমরা গ্রানুলোসাইট সম্পর্কে আলোচনা করব। গ্রানুলোসাইট সূক্ষ্ম দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেত কণিকাগুলো নিউক্লিয়াস আকৃতির ভিত্তিতে 3 ধরনের হয়ে থাকে। 1 নিউট্রোফিল, 2 ইউসিনোফিল, 3 বেসোফিল। তাহলে গ্রানুলোসাইটকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। নিউট্রোফিল দেখ, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। আমরা এর আগেও এটা পড়ে আসছি। নিউট্রোফিল কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। 2 নম্বর হলো ইউসিনোফিল। ইউসিনোফিল হলো হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন রকমের অ্যালার্জি তৈরি হয়। এই অ্যালার্জিটা ইউসিনোফিল, রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদানের মধ্যে ইউসিনোফিল একটি অন্যতম। এটি কি করে? রাসায়নিক পদার্থ নিঃসৃত করে অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। 3 নাম্বার বেসোফিল। 3 নাম্বার কি? বেসোফিল।
বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে বেসোফিল কি? বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে সাহায্য করে। অনুচ্চক্রিকা। এখন আমরা রক্ত যে 3 প্রকার, সেই 3 প্রকারের মধ্যে তৃতীয় প্রকার হলো অনুচ্চক্রিকা। আমরা অনুচ্চক্রিকা নিয়ে এখন আলোচনা করব। দেখো অনুচ্চক্রিকা এখানে এক রকমের আছে, এখানে এসে কি হলো একটু ভিন্ন রকমের হয়ে গেল, অর্থাৎ আকার পরিবর্তন করলো। এখানে অনুচ্চক্রিকা এবং তার আকার পরিবর্তন, অনুচ্চক্রিকা আকার পরিবর্তন করে থাকে। অনুচ্চক্রিকাকে ইংরেজিতে প্লাটিলেট বলে। অনুচ্চক্রিকাকে ইংরেজিতে কি বলে? প্লাটিলেট বলে। এগুলো গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারে হতে পারে। সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু থাকে, নিউক্লিয়াস থাকে না। তাহলে অনুচ্চক্রিকাকে ইংলিশে প্লাটিলেট বলে। এগুলো গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে। সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু থাকে, নিউক্লিয়াস থাকে না। তাহলে অনুচ্চক্রিকার মধ্যে আমরা জানি নিউক্লিয়াস থাকে না। অনুচ্চক্রিকাগুলোর গড় আয়ু 5 থেকে 10 দিন। অনুচ্চক্রিকার গড় আয়ু কয়দিন? 5 থেকে 10 দিন। মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে এর সংখ্যা প্রায় 2.5 লাখ। অসুস্থ দেহে এর সংখ্যা আরো বেশি হয়। যখন কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তখন অনুচ্চক্রিকার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ প্লাটিলেটের পরিমাণ বেড়ে যায়। অনুচ্চক্রিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এই প্রক্রিয়ার জন্য আরো বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে। তাহলে কি? অনুচ্চক্রিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই প্রক্রিয়ার জন্য আরো বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে। রক্ত জমাট বাঁধার কাজে এই সকল উপাদানগুলো জড়িত থাকে। রক্তের সাধারণ কাজ। আমরা এতক্ষণ রক্ত নিয়ে অনেক আলোচনা করলাম, তো রক্তের সাধারণ কাজগুলো কি সেগুলো আমরা এখন জেনে নেব। শ্বাসকার্য। দেখেন এখানে একজন ব্যক্তি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে। তাহলে রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। আমরা জানি শ্বাস প্রশ্বাসে আমরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এখানে এই রক্ত আমাদের এই শ্বাসকার্য পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করে। লোহিত কণিকা ও রক্তরাশ প্রধানত এই কাজটি করে থাকে। 2 নাম্বার দেখো হরমোন পরিবহন করা। আমাদের প্রতিটা মানব দেহে বিভিন্ন ধরনের হরমোন অবস্থিত আছে। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। অর্থাৎ এই রক্ত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে থাকে। খাদ্যসার পরিবহন করা। খাদ্যসার পরিবহন বলতে বোঝায় যে খাদ্যস্থ ভিটামিন, আমরা যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, জৈব অজৈব পদার্থ থাকে। এই পদার্থগুলো কি করে? রক্ত পরিবহন করে আমাদের কোষের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। অর্থাৎ দেহের সঞ্চয় ভান্ডার থেকে এবং পরিপাকৃত খাদ্যসার দেহের টিস্যু কোষগুলোতে বহন করে থাকে। বর্জ্য পরিবহন। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে কিডনি বা বৃক্কে পরিবহন করে। অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন অংশে যে বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলো রক্ত পরিবহন করে আমাদের বৃক্কে বা কিডনিতে প্রবেশ করিয়ে দেয়। উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ আমাদের শরীরে তাপমাত্রা আছে, যেমন মাছের শরীর ঠান্ডা, তাদের রক্ত ঠান্ডা প্রকৃতির, কিন্তু মানব দেহের রক্ত বা গরু ছাগল ইত্যাদি রক্ত উষ্ণ, তাদের রক্ত গরম। এখানে সেটাই বলছে যে রক্ত মানব দেহের বা দেহের তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা বেশি হয় না আবার কমও হয় না। এখানে যেটা বলছে যে দেহের তাপের বিস্তৃতি ঘটিয়ে দেহের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। রোগ প্রতিরোধ। দেখ আমাদের প্রতিটা মানুষের কোনো না কোনো রোগ আক্রান্ত হয়ে থাকে আমরা, আর এই রোগ প্রতিরোধটা করে থাকে এই রক্তের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো। যে এখানে যেটা বলছে যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে। অর্থাৎ আমাদের শরীরে যখন কোনো রোগ আক্রান্ত হয়, যখন আক্রমণ করে, তখন আমাদের রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্য থেকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এই জীবাণুগুলোকে ভক্ষণ করে অথবা ধ্বংস করে দেয়। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। এটা শুনে অবশ্যই বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি। রক্তের গ্রুপ। আমরা রক্তের গ্রুপ নিয়ে এখন আলোচনা করব। কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা অ্যাক্সিডেন্টে তার শরীর থেকে রক্ত বের হয়ে যায়, তাহলে প্রয়োজন পড়ে তাকে রক্ত দেওয়ার জন্য। আর এই রক্ত দেওয়ার জন্য অবশ্যই যার তার রক্ত নিয়ে তাকে দেওয়া যাবে না।
তার রক্তের গ্রুপ যেটা, সেই গ্রুপের সাথে যে ব্যক্তির থেকে আমরা রক্ত গ্রহণ করব সেই ব্যক্তির গ্রুপের রক্ত ম্যাচিং করতে হবে। ম্যাচিং করার পরে তবে আমরা রক্ত দিতে পারবো। যদি ম্যাচিং না করে এ পজিটিভ গ্রুপের রক্তে যদি আমরা বি পজিটিভ বা এ নেগেটিভ রক্ত প্রবেশ করাই তাহলে রক্ত গুচ্ছবদ্ধ হয়ে যাবে এবং রোগী মারা যাবে। এই কারণে আমাদের রক্তের গ্রুপ জানাটা অত্যন্ত জরুরি। দেখো এখানে আমরা প্রায় অসুস্থ ব্যক্তিকে রক্ত দিয়ে থাকি, সেটি কখনো কখনো স্বাভাবিকভাবে মিশে যায়, আবার কখনো কখনো গুচ্ছবদ্ধ হয়ে যায়। কেন এটি হয় সেটা সম্পর্কে আমরা জানবো। কেমন এমনটি হয় দেখো, সেটি জানতে হলে আমাদের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি সম্পর্কে জানতে হবে। আমাদের কি জানতে হবে? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে জানতে হবে। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এটা কি? দেখো, অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন। অ্যান্টিজেন কি? বহিরাগত, মানে বাইরে থেকে ঢুকতেছে। বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরের নিরাপত্তা ব্যবস্থা সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে সেটাই হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটি হচ্ছে, অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্তে যে পদার্থ তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে অ্যান্টিবডি। মানুষের রক্তের লোহিত কণিকায় দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। কয় ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়? দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। এই দুটি অ্যান্টিজেনকে এ এবং বি নাম দেওয়া হয়েছে। এ এবং বি নাম দেওয়া হয়েছে। মানুষের রক্তের লোহিত কণিকায় এ অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি হবে বি এবং বি অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি হবে বি। তো প্রিয় বন্ধুরা দেখো, যে যদি লোহিত রক্ত কণিকায় এ এবং বি এই দুই অ্যান্টিজেন থাকা সম্ভব হয় তাহলে আমরা রক্তকে চার ভাগে ভাগ করতে পারি। এখানে কি বলছে? যে যদি লোহিত রক্ত কণিকায় এ এবং বি এই দুটি অ্যান্টিজেন থাকা সম্ভব হয় তাহলে আমরা রক্তকে চার ভাগে ভাগ করতে পারি। গ্রুপ এ রক্তে অ্যান্টিজেন এ থাকবে, সিরামে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি নেই। যদি রক্তে অ্যান্টিজেন এ থাকে তাহলে সিরামে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে না, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে। গ্রুপ বি রক্তে অ্যান্টিজেন বি যদি থাকে তাহলে সিরামে বি অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকবে না, শুধু এ অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকবে। গ্রুপ এ বি রক্তে অ্যান্টিজেন এ এবং বি দুটোই আছে। গ্রুপ এ বি তে রক্তে অ্যান্টিজেন এ এবং বি কি আছে? দুটোই আছে। সিরামে এ কিংবা বি কারো অ্যান্টিবডি থাকা সম্ভব নয়। গ্রুপ ও রক্তে এ অ্যান্টিজেনের বি কোনো অ্যান্টিজেন নেই, সিরামে এ এবং বি দুটো অ্যান্টিজেনেরই অ্যান্টিবডি আছে। তাহলে দেখো, এ গ্রুপ সবার রক্তই নিতে পারবে। তাহলে এ গ্রুপ সবার রক্ত নিতে পারবে কারণ তার সিরামে কোনো ধরনের অ্যান্টিবডি নেই। এজন্য এ বি কে বলা হয় সার্বজনীন গ্রহিতা। এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই, যে কারণে এ বি কে বলা হয় সার্বজনীন গ্রহিতা বা সব গ্রুপের রক্তে সে নিতে পারবে। ও গ্রুপের রক্তে লোহিত কণিকায় যেহেতু কোনো অ্যান্টিজেন নেই তাকে যে কোনো গ্রুপেই দেওয়া সম্ভব, এজন্য ও গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা। ও গ্রুপের রক্তে লোহিত কণিকায় যেহেতু কোনো অ্যান্টিজেন নেই তাকে যে কোনো গ্রুপেই দেওয়া সম্ভব, এজন্য ও গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা। আরএইচ ফ্যাক্টর, তোমরা জানো আরএইচ ফ্যাক্টর রিসার্চ নামক বানান থেকে এটি আবিষ্কার করা হয়। আর এই আরএইচ ফ্যাক্টরটাই হলো আমাদের শরীরের বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। দেখো এখানে আরএইচ পজিটিভ বা বাবার ব্লাড গ্রুপ পজিটিভ। বাবার ব্লাড গ্রুপ কি? পজিটিভ। এখানে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ। মায়ের ব্লাড গ্রুপ কি? নেগেটিভ। এখান থেকে যে সন্তানটা জন্ম হবে মায়ের পেটে আসা শিশুর ব্লাড গ্রুপ হবে পজিটিভ। যদি পজিটিভ ব্লাড গ্রুপের বাবার সাথে নেগেটিভ ব্লাড গ্রুপের মায়ের যে সন্তান আসবে মায়ের পেটে, সেই মায়ের পেটে আসা শিশুর ব্লাড গ্রুপ হবে হলো পজিটিভ। আবার দেখো যে তার ফলে মায়ের সরাসরি কোনো সমস্যা হলো না। তার ফলে মায়ের সরাসরি কোনো সমস্যা হলো না। এখন দেখো যে পজিটিভ ব্লাড গ্রুপের প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি হলো। এই যে মায়ের কোনো সমস্যা হলো না, কিন্তু কি হলো? পজিটিভ ব্লাড গ্রুপের প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি হলো মায়ের শরীরে। এখন এখান থেকে যে সন্তানটা, যার ফলে পজিটিভ ব্লাড গ্রুপের যে শিশুটি মায়ের পেটে এলো, সেই প্রতিষেধক তাকে আক্রমণ করলো। তাহলে আমরা এখানে বলতে পারি যে পজিটিভ ব্লাড গ্রুপের বাবা
নেগেটিভ ব্লাড গ্রুপের মা, এখান থেকে যে সন্তানটা পেটে আসলো তার ব্লাড গ্রুপ হবে পজিটিভ। তার ফলে মায়ের সরাসরি কোনো সমস্যা হলো না, মায়ের শরীরে কোনো সমস্যা হলো না। তবে পজিটিভ ব্লাড গ্রুপের প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি হবে, মায়ের শরীরে কি হবে, পজিটিভ ব্লাড গ্রুপের প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি হলো, যার ফলে পজিটিভ ব্লাড গ্রুপের যে শিশুটি মায়ের কোলে এলো সেই প্রতিষেধক তাকে আক্রমণ করলো। তো বাড়ির কাজ দেখো বন্ধুরা, তোমাদের বাসায় অবশ্যই করতে হবে, বাড়ির কাজটা লিখে নাও। কোন গ্রুপের রক্ত কোন গ্রুপ নিতে পারবে সেই তথ্য ব্যবহার করে একটি ছক তৈরি করে আনবে। আমি আবারও বলি, কোন গ্রুপের রক্ত কোন গ্রুপ নিতে পারবে সেই তথ্য ব্যবহার করে একটি ছক তৈরি করে রাখবে। তোমরা তৈরি করবে, বাসায় বসে তৈরি করবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অনলাইনে প্রচারিত সকল ক্লাসগুলো তোমরা নিয়মিত মনোযোগ সহকারে দেখবে। ধন্যবাদ সবাই।